নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আমি সমীরণ আর আমার কথার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। এর আগের ব্লগটাতেই আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা গেছিলাম ইসকনের যে নতুন মন্দিরটি গড়ে উঠছে সেটা দেখতে। সেটা দেখে বাইরে বেরোতেই কিছুটা দূর এগোতেই চোখে পড়ল এই অদ্ভুত সুন্দর কসমস ফুলের বাগানটি। এখানকার ফুল বাগান সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই। রীতিমতো এক্সপার্টাইজ করে এরা ফুলের চাষ করেন এবং শীতকালে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন জায়গায় ফুটে থাকে। সেটি দেখতে এত সুন্দর লাগে যে বলার কথা নয়। ভগবান, আমরা জানি যে ভগবান স্বর্গে বাস করেন এবং মনে হয় যেন এক টুকরো স্বর্গ এই পৃথিবীতে নেমে এসছে এই ইসকন প্রিমাইসেসের মধ্যে। বিভিন্ন ধরনের ফুল, এই ফুলটার নাম আমার মনে আছে, তার কারণ অনেক বছর আগে একবার এই ফুল আমি বাড়িতেও লাগিয়েছিলাম, সেই জন্যই মনে আছে। আর দেখুন বাগানের মাঝখান থেকে মন্দিরের চূড়াটা কি সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর লাগছিল যে এখান থেকে সরতেই মন চাইছিল না। যেহেতু আজ শনিবার, সেই জন্য মন্দিরে দর্শকের সংখ্যাও, দর্শক বা ভক্ত আপনারা যাই বলুন, তার সংখ্যাও বেশ ভালো ছিল আর সবাই ঠিক এই অঞ্চলটাতে সেই ভিড় জমাচ্ছিলেন। এই বাগানের মধ্যে হঠাৎ চোখে পড়ল ছোট্ট কৃষ্ণের এই জীবকে। চতুর্দিকে মানুষের কোলাহলকে উপেক্ষা করেও সে তার নিজের মনে ঘুরে বেড়াচ্ছে নিজের খাদ্যের সন্ধানে। এত সুন্দর কসমস ফুলের বাগান এর আগে আমি দেখিনি, দেখে একদম চোখ ফেরানো যাচ্ছিল না। যাই হোক, যেতে হবে। তার কারণ ইচ্ছে ছিল যে সকালবেলা মহাপ্রভুর জন্মস্থানটাও একবার ঘুরে আসবো। সেই মতো পার্কিংয়ের দিকে এগিয়ে চললাম। তো চলুন যাওয়া যাক মহাপ্রভুর জন্মস্থানে। মহাপ্রভুর জন্মস্থান কিন্তু বেশি দূর নয়, এই মন্দির থেকে আপনারা হাঁটা পথেই যেতে পারেন। অর্থাৎ আমরা যখন ওই 12 নম্বর জাতীয় সড়ক থেকে মন্দিরের দিকে আসছিলাম, তখন মায়াপুরের এই প্রিমাইসেসের মধ্যে ঢুকতে দুটো মন্দির ছাড়িয়ে তৃতীয় মন্দিরটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। যে কাউকে বললে দেখিয়ে দেবে। হাঁটা পথেই এই মন্দিরে আসলে পরে এখান থেকে হাঁটা পথেই চলে যাওয়া যায়। চলুন যাওয়া যাক। বলতে বলতে চলেও এসেছি এই মহাপ্রভুর জন্মস্থানের মন্দিরে। এই মন্দিরটি গৌড়ীয় মঠের নিয়ন্ত্রণাধীন। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি মায়াপুর নবদ্বীপে। এবং এই জন্মস্থান নিয়েও একটা বিতর্ক আছে। একই ধরনের একটি জন্মস্থান রয়েছে নবদ্বীপে এবং আরেকটি রয়েছে মায়াপুরে, যেটা আমি আপনাদের এখন ঘুরিয়ে দেখাচ্ছি। ঢুকতেই বাঁদিকে পড়বে ঠাকুর শ্রী ভক্তিবিনোদ সরস্বতী সমাধিক্ষেত্র এবং ভিতরে প্রথমে পড়বে এই মন্দিরটি। এখানে মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী এবং লক্ষ্মী দেবীর মূর্তিও রয়েছে। আর এই দূরে যে নিম গাছটি দেখতে পাচ্ছেন, সেটিই মহাপ্রভুর জন্মস্থান। উনি নিম গাছের তলায় জন্ম নিয়েছিলেন। ওই যে দেখুন, ওই দূরে যে গাছটি দেখা যাচ্ছে সেটি মহাপ্রভুর জন্মস্থান। আর ঠিক এর পেছনেই রয়েছে একটি মহাদেবের মন্দির, যেটি আপনাদের আগে দেখালাম। এই মন্দিরের সামনের অংশে রয়েছে একটি পুকুর বা পুষ্করণী। সাধারণত যে কোনো মন্দিরের সংলগ্নই এরকম একটি পূর্ণ পুকুর থাকে। চারপাশে রয়েছে চাষাবাদের জায়গা। এখানে মনে হয় এনারা বিভিন্ন ধরনের ফুল গাছের চাষই করছেন। যাই হোক, শ্রীবিগ্রহকে প্রণাম জানিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। তার কারণ আজকে আমাদের নামহট্ট ভবনে প্রসাদ পাওয়ার কথা। তো সবাইকে নিয়ে আবার মন্দিরে চলে আসব প্রসাদ পাওয়ার জন্য। এইটা হচ্ছে সরস্বতী মহারাজের সমাধিক্ষেত্র, কিন্তু এটা আমি যখন গেছিলাম তখন বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আপনাদের আর দর্শন করাতে পারলাম না। আমি বাইরের থেকে প্রণাম করেই বেরিয়ে এসেছিলাম।
এবার চললাম হোটেলে, সবাই মোটামুটি তৈরি। এবার নামহট্ট ভবনে আমাদের আবার যেতে হবে, সেখানেই আমাদের দুপুরে প্রসাদ পাওয়ার ব্যবস্থা। খুব শিগগিরই চলে এসেছি সেই ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।